বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই কামনা করে আমি মোহাম্মদ কাজিম খান আবুল্লাহি, সহযোগী অধ্যাপক, ধামরাই সরকারি কলেজ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। আমি আজকে তোমাদের সাথে কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের কৃষি অর্থনীতি ও সমবায় অধ্যায়ের থার্ড লেকচার দিব। সেই থার্ড লেকচার আগে তোমাদেরকে ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো শস্য পঞ্জিকা, ক্রপ ক্যালেন্ডার, তারপরে হলো শস্য পর্যায়, ক্রপ রোটেশন, তারপরে 3 নম্বর যেটা আলোচনা করব শস্য বিন্যাস, ক্রপিং প্যাটার্ন। এই তিনটা টপিক আলোচনা করব। তিনটা টপিক আলোচনা করার আগে প্রথমে আমরা যেটা প্রথম আসবে সেটা হলো শস্য পঞ্জিকা। শস্য পঞ্জিকা আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে যে শস্য পঞ্জিকা বা ক্রপ ক্যালেন্ডারটা কি। শস্য পঞ্জিকা বা ক্রপ ক্যালেন্ডারটা হলো এমন একটা জিনিস যা সময় ও তথ্যভিত্তিক শস্য উৎপাদন ও চাষাবাদের একটি বিশেষ ধরনের তালিকা, যা ছক বা বই আকারে প্রকাশ করা হয়। তাহলে কি হলো? শস্য পঞ্জিকা হলো সময় ও তথ্যভিত্তিক শস্য উৎপাদন ও চাষাবাদের একটি বিশেষ ধরনের তালিকা, যেটা ছক বা বই আকারে প্রকাশ করা হয়ে থাকে। আমরা যদি অন্যভাবে বলে থাকি, সেটা হলো শস্য পঞ্জিকা হলো এমন একটি পঞ্জিকা বা বই যেখানে কতগুলো ফসলের তালিকা, সেই ফসলগুলোর বীজ বপন, চারা রোপণ, জমি কর্ষণ এবং সেইগুলোর পরিচর্যা, আগাছা দমন এবং তাদের সেচ প্রদান করা, তারপর চারা পাতলাকরণ করা, সার প্রয়োগ করা, কীটনাশক ওষুধ প্রয়োগ করা ইত্যাদি বিষয়গুলো বছরের কোনো সময় কোন কাজের দরকার পড়বে তার সুনির্দিষ্ট আকারে সেই সময়ের মধ্যে আমাদের লিপিবদ্ধ করে রাখতে হবে। সেটা হলো আসলে শস্য পঞ্জিকা। তাহলে শস্য পঞ্জিকার সামারিটা আমরা বুঝতে পারছি যে একটা ছক বা বই আকারে প্রকাশ করে আমরা ক্যালেন্ডারের মতো রেখে দিব। পরবর্তীতে আমরা ফসল চাষাবাদের জন্য আমাদের দরকার পড়বে। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হলো শস্য পঞ্জিকার প্রয়োজনীয়তা। শস্য পঞ্জিকার প্রয়োজনীয়তাটা কি? যেটা হলো যে বলতে পারি যে শস্য পঞ্জিকার মাধ্যমে আমরা বিভিন্ন ফসলের বপন ও ফসল কাটার সময়টা আমরা জানতে পারবো। তারপরে প্রয়োজনীয়তা যদি বলতে চাই যে এই কার্যকরী ফসল তালিকা এটা নির্ধারণে তারা সহায়তা করতে পারে। 2 নম্বর প্রয়োজনীয়তা যদি বলি, 3 নম্বর প্রয়োজনীয়তাটা আসবে যে শস্য পঞ্জিকার সাহায্যে বিভিন্ন ফসলে বিবিধ পরিচর্যার ফলাফল সমূহ জানা যাবে। ফসলের বিবিধ ধরনের পরিচর্যা করা যাবে। এছাড়া এটা সঠিক সময়ে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি এবং এইগুলো ব্যবহারে সহায়তা করতে পারবে। তারপরে পদ্ধতিতে যদি প্রয়োজনীয়তা যদি আমরা দেখতে চাই, সেটা হলো ফসলের সম্ভাব্য ফলন সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তারপরে আসতেছে যে এটি ফসল উৎপাদনের ব্যয় ও আয়ের ধারণা পেতে পারে। সর্বোপরি যে সঠিক সময়ে ঋণের যে সুষ্ঠু বন্টন এবং যে আদায় করতে হয় সেটা আমরা বিরাট ভূমিকা রাখতে পারবে। তারপরে দেখা যাচ্ছে যে ফসল চাষ করার পূর্ব প্রস্তুতি সমূহ এই ফসল পঞ্জিকা বা শস্য পঞ্জিকার মাধ্যমে আমরা নিতে পারবো। তারপরে আরেকটা জিনিস জানতে পারবো ফসলের জীবনকাল সম্বন্ধে। এইসব প্রয়োজনীয়তাগুলো আমরা এই কৃষি পঞ্জিকা বা শস্য পঞ্জিকার মাধ্যমে আমরা জানতে পারবো। পরবর্তী যে টপিকটা আসবে, যে প্রয়োজনীয়তাটা পড়লাম যে শস্য পঞ্জিকার প্রকারভেদ, এটা একটা ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শস্য পঞ্জিকার প্রকারভেদটা যদি আমি আলোচনা করতে যাই, প্রথমে দেখা যাচ্ছে যে এটা 3টা ভাগে আমরা তাদেরকে দেখাইতে পারি। একটা হলো
ছক আকারে বা সারণীমূলকভাবে, যেটা ইংলিশে বলি আমরা টেবুলার ফর্ম, আরেকটা বলতেছি রেখাচিত্রমূলক বা গ্রাফিক্যাল, আরেকটা আসতেছে ছবি সম্মিলিত, যা বলতেছি এটা হলো পিকচুরিয়াল, পিকচার থেকে পিকচুরিয়াল হচ্ছে ছবি সম্মিলিত। এরপরে দেখা যাচ্ছে যে ছক বা সারণীমূলক পয়েন্টটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। মানে কিভাবে করা যায় সেটা হলো, একটা হলো বিস্তারিত ভাবে করা যাবে, ডিটেল যেটা বলি বর্ণমালা, আরেকটা করা যাবে মাসোয়ারি কার্যভিত্তিক, যেটা হলো মান্থ ওয়াইজ মাসোয়ারি কার্যভিত্তিক ভাবে করা যাবে। আর রেখাচিত্রমূলক ভাবে যেটা আছে সেটা হলো তিনটা, একটা হলো ভূমি সমান্তরাল, হরিজন্টাল, আরেকটা আসছে ভূমিতে উলম্ব বা ভার্টিক্যাল হিসাবে করা যাচ্ছে, আরেকটা যাচ্ছে রেখাচিত্রমূলকটা, সেটা হলো চক্রাকার আকারে করা যাচ্ছে। এই রেখাচিত্রমূলকটা তিন ভাবে করা যাচ্ছে। তাইলে আমরা শস্য পঞ্জিকাটা দেখতেছি যে ছকমূলকটা দুই ভাগে করা যায় আর রেখাচিত্রমূলকটা করা যায় তিন ভাবে। এইভাবে আমরা শস্য পঞ্জিকার প্রকারভেদটা আমি তোমাদের কাছে ব্যক্ত করি পাই। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে বিস্তারিত বা বর্ণনামূলক শস্য পঞ্জিকা যদি বলি, সেটা হলো একটা ছক আকারে, পরবর্তী তোমাদের টপিকে আমি দেখাচ্ছি যে একটা শস্য পঞ্জিকার কি কি টপিকগুলি আমরা শস্য পঞ্জিকায় লিখে রাখবো। যেমন একটা টেবিলের মধ্যে প্রথমে আসলো যে ক্রমিক নং, বিভিন্ন ফসলের ক্রমিক নং হতে পারে, এই যে ক্রমিক নংটা এই জায়গায় ছিল। তারপর আস্তে আস্তে ফসলের নাম, কি ফসল হবে, মাটির প্রকৃতিটা কি রকম, তারপরে বীজ বপনের সময়টা কখন, এই বীজ বপন করার পরে দেখা যাবে যে এই বীজ বপনের সারি থেকে সারির দূরত্ব কতটুকু থাকবে, এবং পরবর্তীতে সারি থেকে গাছ হওয়ার পরে সেই গাছ থেকে গাছের দূরত্ব কেমন থাকবে সেটাও আমরা জানতে পারবো। পরবর্তীতে আসবে টপিকটা বীজের হার, সেই বীজের হারটা আমরা জানতে পারবো। তারপর আসবে সারের প্রকার ও প্রয়োগ পদ্ধতি, সার কিরকম ভাবে কি প্রকারের সার দিব, জৈব সার দিব না অজৈব সার দিব, এবং এটা কিভাবে প্রয়োগ করব। প্রয়োগের কিছু পদ্ধতি আছে, ছিটানো পদ্ধতি আছে, তারপরে তোমাদের মনে করো যে এই বীজের চারার গোড়ায় গোড়ায় দেওয়ার পদ্ধতি আছে। তারপরে দেখা যাচ্ছে যে আন্তঃপরিচর্যা, ইন্টারনাল কিছু পরিচর্যা আছে, আগাছা টাগাছা পরিষ্কার করা, তারপরে চারা গাছকে বেশি চারা গাছ হয়ে গেলে চারা গাছগুলিকে কিছু ছাঁটাই করা, এইসব হলো আন্তঃপরিচর্যা। এরপর দেখা যাচ্ছে যে ফসল কর্তনের সময়টা কখন বা কখনগুলো আমরা ফসল সংগ্রহ করব, বীজ বপন থেকে নিয়ে কত মাস পরে আমরা ফসল কর্তন করব বা সংগ্রহের সময়টা করব। এরপর আসছে এটার থেকে কতটুকু কত একরের মধ্যে কতটুকু সম্ভাব্য ফলন হচ্ছে, এটা হেক্টরে আমরা প্রকাশ করব। লাস্টে যে টপিকটা আসবে সেটা হলো আমাদের মন্তব্য কি, এর মধ্যে কোনো কিছু সমস্যা থাকলে সেটা আমরা মন্তব্য আকারে লিখে রাখবো। আশা করি তোমরা এই বিস্তারিত বা বর্ণনামূলক যে শস্য পঞ্জিকাটা আছে সেটা তোমাদেরকে ছক আকারে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে যে ছকটা দেখাবো তোমাদের, যে মাসওয়ারি কার্যতালিকা ভিত্তিক একটা শস্য পঞ্জিকা, যেটা আমরা একটা মাস হিসেবে কাউন্ট করছি, সেটা হলো ফাল্গুন মাস। সে ফাল্গুন মাসের একটা দেখাচ্ছি যে কি দান হতে পারে, সেটা আমরা বলছি ফাল্গুন মাসে রূপা আউশ দান হতে পারে। তার মূল জমিটা হলো রূপা, আউশ, পাট, চীনাবাদাম, ভুট্টা, তিল, এই ফসলগুলি এই জমিতে বিভিন্ন সময় হইতে পারে। তাহলে আমরা বিস্তারটা করলাম রূপা আউশের বপন, যে এগুলির মধ্যে যে কোনো একটা বপন করতে পারি ফসল, যেটা যে আউশও করতে পারি, তিলও করতে পারি, পাট করতে পারি, চীনাবাদামও হয়, মুগ, সয়াবিন ইত্যাদি আমরা এটার মধ্যে চারা রোপণ করতে পারি বা বীজ বপন করতে পারি। এরপর আসছে আন্তঃপরিচর্যা, যেটা সেটা হলো আন্তঃপরিচর্যার মধ্যে আগাছা ব্যবস্থাপনাটা হলো মেইন। এই ফসলগুলির মধ্যে আগাছা ব্যবহার করতে পারি। আগাছা ব্যবস্থার মধ্যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা সেচ দরকার হয় অনেক জমিতে, সেচটা দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেচ দেওয়ার পরে দেখা যাচ্ছে জমির মধ্যে কিছু পোকামাকড়ের রোগের অ্যাটাক হয়েছে বা পোকামাকড় অ্যাটাক হয়েছে, এগুলি পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি। এরপর আসছে ফসল কর্তন বা সংগ্রহ। কর্তনের যে এই যে ফসল কর্তন বা সংগ্রহগুলি কখন করতে পারি। তারপরে বলছেন যে কর্তনোত্তকর করণীয়, ওই যে কিউরিং করি অনেক সময়, কিউরিংটা করার পরে আলাদা করার পরে বাজারজাতকরণ করি। বাজারজাতকরণ করে দেখা যাচ্ছে বাজারজাতকরণের কিছু জিনিস আমরা রেখে দেই ভবিষ্যতের জন্য, সেটা গুদামজাতকরণ হিসাবে রেখে দেই, সেই কাজগুলি করে থাকি। তাহলে আমরা মাসওয়ারি যে কার্যতালিকা ভিত্তিক শস্য পঞ্জিকার একটা মাসের বর্ণনা করলাম, সেটা হলো আমরা ফাল্গুন মাস। তাহলে আশা করি তোমরা এটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর আমি যেটা আলোচনা করব সেটা হলো শস্য পঞ্জিকার এই ধাপগুলি আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম, যে শস্য পঞ্জিকা কি, শস্য পঞ্জিকা বলতে কি বুঝো, শস্য পঞ্জিকার প্রয়োজনীয়তাটা কি, শস্য পঞ্জিকার
প্রকারভেদ কি, তারপরে আসলো শস্য পঞ্জিকার যে বর্ণনামূলক একটা সঞ্জীবনী টেবিল আকারে দেখালাম। এখন লাস্টে যে দেখাইলাম যে মাসওয়ারি কার্যতালিকা ভিত্তিক একটা শস্য পঞ্জিকার যে ফাল্গুন মাস, এটার একটা বর্ণনা। সেকেন্ড টপিক যেটা আমি বলছিলাম যে শস্য পর্যায়, যার ইংলিশ নাম হলো ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন বা শস্য পঞ্জিকা হলো শস্য বা ফসল চাষের জন্য সবসময় আমাদের একটা আগের থেকে পরিকল্পনা নিতে হয়। সেই পরিকল্পনা নিতে গিয়ে প্রতি বছর একই জমিতে অনেকে একই ফসল ফলায় থাকে। এতে যেমন ফসলের যে উৎপাদনটা কম হয়, সেই ক্ষেত্রে ফসলের মধ্যেও দেখা যাচ্ছে যে রোগ ব্যাধি এবং পোকামাকড়ের আক্রমণও ব্যাপক আকারে ঘটে থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি বছর একই জমিতে ধানের চাষ করা হয়। ধান চাষ করা গেলে কিছু ধানের সাথে যে পোকাগুলি প্রত্যেক বছরই থাকে, সেই পোকাগুলি পরবর্তী বছরও সেই ধানের জমিতে অ্যাটাক করে থাকে। সেই ক্ষেত্রে এগুলোতে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, ক্রপ রোটেশন করতে হবে, পর্যায়টা চেঞ্জ করতে হবে। যেমন কোনো জমিতে প্রতি বছর একই ফসল যদি আমরা চাষ না করে প্রতি বছরই ভিন্ন ভিন্ন ফসল যদি আমরা পর্যায়ক্রমিক ভাবে চাষ করি, সেই পরিকল্পনা যদি নিয়ে থাকি, সেটাকে বলবো আমরা শস্য পর্যায়। সেক্ষেত্রে অর্থাৎ যদি আমরা বলতে পারি যে জমির উর্বরতা রক্ষা করার উদ্দেশ্যে এক খণ্ড বা কয়েক খণ্ড জমিতে নির্দিষ্ট সময়ের জন্য আমরা যদি ভিন্ন ভিন্ন শস্য চাষ একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে আমরা চক্রাকারে করি, মানে একটা চক্রাকার রাউন্ড দিলাম যে এটা এই মাসে করলাম, এই বছর করলাম, নেক্সট আবার ঘুরে ঘুরে চক্রাকারে এই বছরের মধ্যে আবার এই ফসলটা আসলো, চক্রাকারে করার যে পদ্ধতি সেটাকে আমরা বলবো শস্য পর্যায়। তাহলে শস্য পর্যায়টা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এখন যেটা আমি বলবো যে শস্য পর্যায়ের সুবিধাটা কি আসতে পারে। সুবিধাটা অনেকগুলি সুবিধা আছে শস্য পর্যায়ের। শস্য পর্যায়ের সুবিধা হলো যে মৃত্তিকার উপর স্তর ও নিচের স্তরের যে সুষম ব্যবহার, সেটা আপনার নিশ্চিত করা যায়। যে উপরের স্তর আর নিচের স্তরের যে মাটিগুলি উলটপালট হয়ে যে ব্যবহার স্তরটা নিশ্চিত হয়, সেটা মৃত্তিকার সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়। আরেকটা জিনিস যেটা বলছে, জমিতে জৈব পদার্থ যে সংযোজিত হয় এবং জমিতে উদ্ভিদ এবং পুষ্টি উপাদানের সমতা সমূহ বজায় রাখে। তারপরে 3 নম্বর যেটা সুবিধা বলতে পারি যে ভিন্ন ভিন্ন ফসল করার জন্য চাষাবাদের খরচ কম হয়। সেক্ষেত্রে রোগা ও পোকা আক্রমণের থেকেও আমরা তখন নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, তারপরে আসছে জমিতে আগাছার পরিমাণ সেই ক্ষেত্রে অনেকাংশই কমে যায়। তারপর দেখা যাচ্ছে যে এই জমিতে মাটির মধ্যে যে শক্ত মোটা স্তর থাকে না বলে উলটপালট যেতে করা হয়, সেক্ষেত্রে মাটিতে শক্ত ও মোটা স্তর থাকে না, সেক্ষেত্রে পানি ও বায়ু খুব সহজে এটা চলাচল করতে পারে। আবার দেখা যাচ্ছে যে শস্য পর্যায় যদি অবলম্বন করি, সেক্ষেত্রে ভূমির ক্ষয় রোধ করাও এক্ষেত্রে সম্ভব হয়ে যায়। আরেকটা দেখা যাচ্ছে যে জমি কখনো পতিত থাকে না এবং সেক্ষেত্রে কৃষি পরিবেশগুলো সবসময় ভালো থাকে। তাহলে শস্য পর্যায়ের সুবিধা বিশ্লেষণ করে এইটুকু পেয়েছি যে শস্য পঞ্জিকাগুলো একদম মাটির সর্বোত্তম ব্যবহারটা যে ফসল উৎপাদনের জন্য সেটা আমরা করতে পারি। এরপর আমি যেটা বর্ণনা করবো যে শস্য পর্যায়ের যে উপকারী আছে কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো কি সেটা যদি আমি একটু বলি যে সকল শস্যের বাজার কিন্তু একরকম নয়। কিছু কিছু শস্যের দাম বেশি, কিছু কিছু শস্যের দাম অনেক সময় কম হয়। সেই ক্ষেত্রে সকল শস্যের বাজার একরকম নয়, সেই ক্ষেত্রে শস্যের পরিবর্তনে লাভজনক সেক্ষেত্রে নাও হতে পারে, এই যে যদি আমরা চেঞ্জ করে দিই। আরেকটা জিনিস যেটা আছে যে এই বিশেষ শস্যের ক্ষেত্রে মৃত্তিকার যে গুণাবলী এবং আবহাওয়াটা থাকে অনুকূলে থাকে, অন্য শস্য দ্বারা শস্য পর্যায়ের ব্যবস্থাটা যদি আমরা অবলম্বন করি, সেক্ষেত্রে ফসলের ফলনটা অনেক সময় কম হতে পারে। তারপরে আরেকটা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট ফসল ব্যতীত জলাবদ্ধতা জমির মধ্যে লবণাক্ততা থাকতে পারে, এই কারণে অন্য ফসলের ভালো ফলন অনেকাংশ মানে নাও হতে পারে ভালো ফলন, এটাও একটা অসুবিধা হয়। আমি লাস্ট যে অসুবিধাটা দেখলাম যে কোনো নির্দিষ্ট মৌসুমে একই শস্য ব্যতীত অন্য শস্য চাষাবাদ করতে না পারাটা, এটা একটা আমরা অসুবিধা বা সীমাবদ্ধতার ক্ষেত্রে বলতে পারি। তাহলে আমরা শস্য পর্যায়ে যে সীমাবদ্ধতা বা অসুবিধাগুলো আমরা একটু বুঝতে পেরেছি। এরপরে যেটা আমি শস্য পর্যায়ের সংজ্ঞা পড়লাম, সুবিধা পড়লাম, অসুবিধা পড়লাম,
এখন আমি যেটা বলবো যে শস্য পর্যায়ের কিছু নমুনা আছে। নমুনাটা কি সেটা আমি একটু বলতেছি তোমাদের। শস্য পর্যায়ের নমুনা হলো একটা জিনিস দেখি যে মাটির প্রকার, মাটির অবস্থান, সেচ সুবিধাদি ইত্যাদি বিবেচনা করে শস্য পর্যায় আমাদের রচনা করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শস্য পর্যায়ভুক্ত শস্যগুলিকে আমরা প্লটের মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যেন সেই শস্যগুলো চক্রাকারে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি প্লটে ঘুরে আসতে পারে। সেক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, 2 বছরের শস্য পর্যায়ের প্রথম বছরের যে নির্বাচিত দুটি প্লটের শস্যগুলো, এক্ষেত্রে দ্বিতীয় বছরে প্রথম প্লটের শস্য দ্বিতীয় প্লটে ও দ্বিতীয় প্লটের শস্য সেক্ষেত্রে প্রথম প্লটে চলে আসবে। জমির উর্বরতা, উৎপাদন ক্ষমতা যদি অব্যাহত রেখে জমি থেকে অধিক ফসল পাওয়া যায়, সেই রকম আমাদের সকল সময় চেষ্টা করতে হবে। এই সকল জিনিস বিবেচনায় রেখে শস্য পর্যায়ে আমাদের সকল সময় ঠিক করতে হবে। একই বছরে একটি জমি থেকে 3টি ফসলের সবসময় চিন্তা করতে হবে উৎপাদন করার, যাতে একটা বছরে আমরা 3টা ফসল আনতে পারি। নিম্নে আমি একটা ছক আকারে দেখাচ্ছি যে প্রথম বছর, দ্বিতীয় বছর, 5 বছরে, তৃতীয় বছর, চতুর্থ বছর, 5 বছরের একটা প্রজেক্ট আমি দেখাচ্ছি যে সারণীর আকারে, যে শস্য পর্যায়ের নমুনা ছক যেটা বলি আমরা। প্রথম বর্ষে বলছে যে খরিফ ঋতু, যেটা আমাদের ঋতু দুইটা জানি, একটা হলো খরিফ আর একটা হলো রবি মৌসুম। সে খরিফ মৌসুমে যদি আমরা আউশ ধান করি প্রথম বর্ষে, রবি মৌসুমে করব আলু আর মিষ্টি কুমড়া। তারপরে দ্বিতীয় বর্ষে যদি আমরা সেই জমিতেই মিঠা পাট করি, সেই দেশে রবি মৌসুমে করব আমরা ছোলা বা মুগ ডাল অথবা সরিষা। সেই পর্যায়ক্রমিক ভাবে যদি আমরা তৃতীয় বর্ষে যাই, সেই তৃতীয় বর্ষে করব আমরা রোপা আমন, আর রবি মৌসুমে করব গম, যেটার নাম সোনালিকা বাগ করে এটা একটা জাতের নাম দিয়েছে। ওকে। তারপরে চতুর্থ বর্ষে যেটা আমরা করব সেটা হলো ভুট্টা, ভুট্টা জাতের নাম দিয়েছে শুভ্রা। আর আমরা বোরো ধান করবো, বোরো ধানের হাসি বা শাহজালাল, এগুলো হলো আমরা বিভিন্ন জাতের নাম, যেটা আমরা দেশের বৈজ্ঞানিকরা এই তোমার বিভিন্ন উদ্ভাবন জাত তৈরি করেছে। এই জিনিসটা আমরা তাহলে ক্লিয়ার হতে পেরেছি। তাহলে শস্য পর্যায়ের যে নমুনাটা বিশ্লেষণ করে একটা 5 বছরের ছক এখানে নমুনা আকারে দেখানো হয়েছে। এরপরে আসতেছে যে হেক্টর জমির 5 বছরের একটা শস্য পর্যায়ের ছক। সেই ছকটাতে বলেছে যে আমরা যে হেক্টর জমির 5 বছরের শস্য পর্যায়ের ছকে বলেছে যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর ও 5 বছর। প্রথম খণ্ড জমি, যে একটা জমির 5টা খণ্ডে ভাগ করে দেখা যাচ্ছে যে এই যে পাট, রোপা আমন, ডাল শস্য, সেটা 1 বছরে 3টা ফসল। ক্লিয়ার করো। এই ফসলগুলি পরবর্তী বছরে যে প্রথম খণ্ড যে জমিটা এটা দেশে করেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পাট, রোপা, আমন ধান, ডাল শস্য এটা চলে গেছে কোথায়, এই যে এটা দিকে চলে গেছে দ্বিতীয় খণ্ড জমিতে। এরকম ভাবে ঘুরে ঘুরে সবটি চক্রাকারে বাড়তেছে। চতুর্থ বছরে এটা চলে গেছে তৃতীয় খণ্ড জমিতে। সেইটাই আবার লাস্ট পঞ্চম বছরে চলে গেছে তোমার কোথায়, দেখো এটা চতুর্থ বছরে। মানে এই পাট, রোপা, আমন ধান, ডাল শস্য পর্যায়ক্রমিক ভাবে প্রতি বছরেই এই প্রথম খণ্ড জমি, পরে দ্বিতীয় খণ্ডে এইভাবে ভাগ ভাগ করে একটা প্রতিটা খণ্ডতে জমিতে 5 বছর চলে যাচ্ছে। সেম জিনিস আউশ ধান ও আলু, এই জায়গায় প্রথম খণ্ড জমিতে, আর আউশ ধান আলুটা পরে চলে গেছে তোমার এই যে এই জায়গার মধ্যে। তাহলে এইভাবে প্রত্যেককে এইভাবে ভাগ হয়ে গেছে। এই যে দেখো চক্রাকারে যে কণাকণিটা হয়ে গেছে কণিক ভাবে। তাহলে আমরা হেক্টর জমির যে 5 বছরের শস্য পর্যায়ের ছকটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে যে টপিকটা আসবে, থার্ড টপিক, সেটা হলো শস্য বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন। ক্রপিং প্যাটার্ন বা শস্য বিন্যাসটা হলো কোনো এলাকার জলবায়ু ও মাটির গুণাবলীর পাশাপাশি যে সকল শস্য সর্বাপেক্ষা বেশি ফলন দিবে সেগুলোর সমন্বয় যদি আমরা সাধন করতে পারি, সে উক্ত স্থানের শস্য বিন্যাস আমরা তৈরি করতে পারবো। কোন শস্যের পর কোন শস্যের চাষ হয় তা মোটামুটি শস্য বিন্যাসের অন্তর্ভুক্ত থাকবে। কোন স্থানের প্রচলিত শস্য উৎপাদনের পর্যায়ক্রমকে আমরা বলবো শস্য বিন্যাস অথবা ক্রপিং প্যাটার্ন। আমাদের দেশে বিভিন্ন স্থানে পানি সরবরাহ, তারপর মাটি, জলবায়ুর বৈশিষ্ট্য,
কৃষকের যে অভিজ্ঞতা, এইসব অভিজ্ঞতাগুলি নিয়ে আমরা বিশেষ বিশেষ শস্যগুলো বিন্যাসে প্রবর্তিত করতে পারি। প্রচলিত উন্নত শস্য জাতসমূহের চাষের জন্য শস্য বিন্যাসে পরিবর্তন করা হয়ে থাকে। এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন শস্য জাত বা শস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা যেটা বলি হাইব্রিড উফশী ধান, যেমন কয়েকটা ধানের নাম আছে, যেমন চান্দিনা, বিপ্লব, ইরিশাইল। এরপরে যেমন কিছু সয়াবিনের উন্নত জাতের নাম আছে, ব্রাক, ডেভিস, সোহাগ, এইসবগুলো। তাহলে আমরা এগুলো নাম দিতে পারি। তাহলে এটা গেল, তোমরা বুঝতে পারছো যে শস্য বিন্যাসটা কি, তোমাদের কাছে ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন যেটা আমি আলোচনা করব সেটা হলো শস্য বিন্যাসের বৈশিষ্ট্যটা কি। বৈশিষ্ট্যটা হলো আমরা কয়েকটা ভাবে বর্ণনা করতে পারবো। শস্য বিন্যাসের বৈশিষ্ট্যের মধ্যে দেখা যাচ্ছে যে শস্য জাতের বিন্যাসের মধ্যে সাধারণত আমরা সকল সময় দেশি জাতের সমন্বয় গঠন করব, দেশি জাতের সমন্বয় গঠন করব। এরপর দেখা যাচ্ছে প্রকৃতিগতভাবে পানি সরবরাহের উপর এগুলো নির্ভরশীল থাকবে। এরপর দেখা যাচ্ছে যে কৃষকের অভিজ্ঞতা আছে, সেগুলো সেই ধরনের জিনিসগুলো আমরা চাষাবাদ করব। 4 নম্বর যে পয়েন্ট আসছে, পোকামাকড় ও রোগ প্রাদুর্ভাব বা বন্যার থেকে এই যে ঝুঁকি কম থাকবে, শস্য বিন্যাস করতে পারি। শস্য পর্যায়ের নির্দিষ্ট সময়ে শ্রমিকের বা কাজের লোকের কখনো অভাব ঘটবে না। লাস্ট যে পয়েন্ট আসছে যে এই সকল ফসল চাষের জন্য কৃষকের তেমন জ্ঞান বা দক্ষতার সাধারণত প্রয়োজন হয় না। তাহলে শস্য বিন্যাসের বৈশিষ্ট্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পেরেছি। তারপরে যে আমার পরের পয়েন্টটা আসবে সেটা হলো শস্য বিন্যাসের প্রয়োজনীয়তা। শস্য বিন্যাসের প্রয়োজনীয়তাটা কি সেটা আমি একটু বলছি তোমাদেরকে। শস্য বিন্যাসের প্রয়োজনীয়তার মধ্যে আসতেছে যে কোন জমিতে কয়টি ফসল চাষ করা যায় তা আমরা জানতে পারবো। ফসল বিন্যাসের কারণে কৃষি উপকরণ আগে থেকে আমরা সংগ্রহ করতে পারবো। তারপর 3 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হলো সারা বছর ফসল নির্বাচনের দুশ্চিন্তা কখনো থাকবে না। তারপরে শস্য বিন্যাস যেই থেকে শস্য পর্যায়টা তৈরি করা একদম সহজ হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে জমি পতিত থাকার সম্ভাবনা কম থাকে, জমির উর্বরতা বৃদ্ধি এবং এটা সংরক্ষণ করা যায়। এরপর বলছে যে সঠিক সময়ে এর ফসল চাষ শুরু করতে পারি আমরা। তারপরে বলছে যে আন্তঃফসল যেটা বলি আমরা বা মিশ্র ফসল যেটা বলি অথবা সাথী ফসল যেগুলি বলি, এইসব ফসলগুলো আমরা জমিতে চাষাবাদ করতে পারবো। তাহলে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হতে পেরেছি। তাহলে আমরা বলতেছি যে এই যে ফসল বিন্যাসের যে আমাদের প্রয়োজনীয়তাটা, সেই জিনিসটা আমরা তোমাদেরকে ক্লিয়ার কাট বুঝাতে পেরেছি। এরপরে যে জিনিসটা আমাদের আসবে যে এই যে তোমাদের যে ফসল বিন্যাসের নিবিড়তা, যেই পয়েন্টটা আসবে যে ফসল বিন্যাসের নিবিড়তাটা কি, সেই ফসল বিন্যাসের নিবিড়তাটা হলো যে ফসল বিন্যাসের যে কোনো জমিতে বছরে মোট কয়টি ফসল জন্মানো হয় তার শতকরা হারকে বলবে ফসল বিন্যাসের নিবিড়তা। কোনো জমিতে ফসল বিন্যাসের নিবিড়তা 200% অথবা 300% যদি বলা হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে ওই জমিতে বছরে যথাক্রমে 2টি অথবা 3টা ফসল চাষ করতে পারবা। তাহলে এটা জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর ফসল বিন্যাসের যে নিবিড়তাটা, এটা যে 3 ভাগে ভাগ করতে পারি আমরা। ফসল বিন্যাসের নিবিড়তার আসলে ইয়াটা কি, ইকুয়েশনটা কি, যে উপরে থাকবে সর্বমোট আবাদি জমি আর নিচে থাকবে হলো প্রকৃত কতটুকু আবাদি জমি করছি। এটা যদি 100% করি সেটা হলো ফসল বিন্যাসের নিবিড়তা বা শতকরা হার। এখন আমি যেটা বলবো যে ফসল বিন্যাসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, কিসের ভিত্তিতে? এই যে নিবিড়তার ভিত্তিতে। নিবিড়তার ভিত্তি থেকে ফসল বিন্যাসকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগে ভাগ করতে পারি কি কি? একটা হলো এক ফসলি বিন্যাস,
দুই ফসলি বিন্যাস, আরেকটা হলো তিন ফসলি বিন্যাস। একটা হলো সিঙ্গেল ক্রপ, আরেকটা হলো ডাবল ক্রপ, আরেকটা হলো ট্রিপল ক্রপ। তাইলে এক ফসলি বিন্যাসের মধ্যে দেখা যাচ্ছে যে রূপা আমন পতিত থাকবে, দুই ফসলের মধ্যে দেখা যাচ্ছে যে আউশ রূপা আমন দুইটা ফসল, আর এই জায়গার মধ্যে পাট রূপা আপন গম। ঠিক আছে, রূপা আপনের পরে জমি পতিত থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বোরো ধান করার পরে জমিটা পতিত থাকবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাট সরিষা করব। তৃতীয় তিন ফসল করলে গুলা আলু ভুট্টা রূপা আমন করবো। সেম যদি এক ফসল এসে ইক্ষুন পরে জমি পতিত রাখবো, তারপর বোরো ধান করবো, রূপা ধান আমন করবো, লাস্ট তিন ফসলের মধ্যে সবজি করব, বোরো করব এবং ডাল করব। এইসব জিনিস আমরা নিবিড়তার ভিত্তিতে ফসল বিন্যাসকে তিন ভাগে ভাগ করতে পারি। পরবর্তী যেটা আমি আলোচনা করব যে শস্য পর্যায় বা বিন্যাসে একই সময়ে একই জমির মধ্যে যদি আমরা একাধিক ফসল চাষাবাদ করি, সেই ক্ষেত্রে অধিক উৎপাদনের জন্য কিছু আমরা কলা কৌশল আমরা প্রয়োগ করতে পারি। সেই কলা কৌশলগুলি কি? যেটা হলো পর্যায়ক্রমে আমরা চাষ করতে পারি, অনেক সময় আমরা আন্তঃশস্য চাষ করতে পারি, অনেক সময় আমরা মিশ্র শস্য চাষ করতে পারি, অনেক সময় আমরা অনুশস্য চাষ করতে পারি, যেটা বলি আমরা রিলে ক্রপস। অনুশস্য মানে রিলে ক্রপস। পর্যায়ক্রমের চাষ যেটা বলতেছি সেটা হলো যে একটি শস্য চাষের পর অন্য একটি ফসলের চাষ করা, সেটা হলো পর্যায়ক্রমের চাষ। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমটা বছরে দুই বা ততোধিক ফসলের চাষ করা, যেমন গুলা আলু, রূপা আমন, স্বল্প মেয়াদী সবজি, এগুলো করতে পারি। অনেক সময় আবার যদি আমরা সরিষার পরে বোরো ধান করি, বোরো ধানের পর আমরা রূপা আমন করব। এইসব হলো পর্যায়ক্রমের চাষ। পরে দুই নম্বরটা হলো আন্তঃশস্য চাষ। আন্তঃশস্য চাষটা কোনটা? যে কোনো প্রধান ফসলের মেয়াদে যদি অন্য ফসল স্বল্প সময়ের মধ্যে চাষ করে তুলে নেওয়া হয়, তখন এটা বলবো আন্তঃশস্য চাষ। অর্থাৎ সেটা হলো বর্ণনা যদি বিশ্লেষণ করতে চাই, একই জমিতে একসাথে একাধিক ফসল চাষ করা। দেখা যাচ্ছে যে ইন্টারক্রপিং প্যাটার্ন যেটা বলি আমরা, সেটা হলো ইক্ষু, আবার অনেক সময় আন্তঃশস্যের মধ্যে ছোলা, সরিষা, মুসুর ডাল, এটা হলো আন্তঃশস্য হিসেবে করা যায়। বেগুনের পরে করতেছে লাল শাক, ডাঁটা শাক, ধনিয়া একসাথে করা যায়। পেঁপে, এরপরে মরিচের সবজি একসাথে করা যায়, এটা হলো ইন্টারক্রপিং প্যাটার্ন বা আন্তঃশস্য চাষ। তারপর আসছে মিক্সড ক্রপ, যেটা মিশ্র শস্য চাষ। সেটা কি? সেটা হলো কোনো প্রধান ফসলের সাথে অন্য একটি শস্য বীজ একত্রে যদি আমরা বপন করি, সেক্ষেত্রে ফসল উৎপাদন করাটা হলো মিশ্র ফসল চাষ, মিক্সড ক্রপিং প্যাটার্ন। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে দেখাতে চাই, সেটা হলো আউশ আর আমন। আমনটা হলো মিশ্র। এরপর আসছে পাটের সাথে আমন, এটাও মিশ্র হিসাবে। তারপর আসছে মুসুরের সাথে সরিষা, সেটাও মিশ্র ফসল হিসেবে আসতে পারে। লাস্ট যেটা আসলো অনুশস্য চাষ অথবা রিলে ক্রপস। অনুশস্য চাষ বা রিলে ক্রপসটা হলো জমির উর্বরতা বৃদ্ধির জন্য একটি শস্য উঠানোর আগে অন্য একটি শস্যের যদি আমরা বীজ বপন করি, সেক্ষেত্রে উৎপাদন করাটা হলো সেই শস্যকে বলবো আমরা রিলে ক্রপ বা অনুশস্য ক্রপ। সেটা যেমন আসতে পারে যে রূপা আমন বা খেসারি, খেসারিটা হলো অনুশস্য ক্রপ। এরপর রূপা আমনের সাথে মুসুর অবলিক মাসকলা যদি করি, সেটা রিলে ক্রপ হিসাবে বিচার করা হবে। তাহলে আমরা এই যে একাধিক ফসল চাষাবাদের জন্য যে অধিক উৎপাদন চিন্তা করি, সেই কলা কৌশলগুলো অবলম্বন করার জন্য আমরা কি করতেছি? পর্যায়ক্রমে চাষ দেখাচ্ছি, আন্তঃশস্য চাষ দেখাচ্ছি, মিশ্র শস্য চাষ দেখাচ্ছি এবং অনুশস্য চাষ দেখাচ্ছি। এই চাষগুলো আমরা তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। লাস্ট পয়েন্টটা যেটা আমি তোমাদেরকে বলবো এই আমার আজকের লেকচারে, যে ফসল বিন্যাস পড়ছো তখন শস্য পর্যায়ে পড়ছো, সেই ফসল বর্ণনা আর শস্য পর্যায়ের যে পার্থক্যটা কি দেখলে তোমরা বুঝতে পারবে। আশা করি এতক্ষণ যা বুঝেছি তোমরা বুঝতে পেরেছো। ফসল বিন্যাসটা কি, শস্য পর্যায়ে কি, তোমরা সংজ্ঞাটা দেখতে পেরেছো। আর ফসলের জাতের পরিবর্তনে ফসল বিন্যাস কখন পরিবর্তিত হতে পারে, ফসলের প্রজাতির পরিবর্তনে শস্য পর্যায়ে পরিবর্তিত হতে পারে। একাধিক ফসল বিন্যাস একটি শস্য পর্যায়ের সাথে অন্তর্ভুক্ত হয়, আর একটি শস্য পর্যায় একাধিক ফসল বিন্যাস নিয়ে গঠিত হয়। এরপরে দেখা যাচ্ছে ফসল বিন্যাস সাধারণত আমরা ধরে রাখি 12 মাস বা 1 বছর মেয়াদি, আর শস্য পর্যায়টা আমরা 2 থেকে 4-5 বছর নিতে পারি মেয়াদি। ফসল বিন্যাসটা সাধারণত আমরা ঋতুভিত্তিক করি, আর শস্য পর্যায়টা সেটা ঋতু হতে পারে, বছর ভিত্তিক হতে পারে। ফসল বিন্যাসটা সাধারণত এক ফসলি হয়, দ্বিফসলি হয়, ত্রিফসলি হতে পারে।
আর শস্য পর্যায়টা দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক বা চতুর্থ বার্ষিক হতে পারে। ফসল বিন্যাসটা বলতে কি, এক বছরে তুমি কি কি ফসল বিন্যাসটা করতে পারো, এক বছরের যে প্রজেক্ট, গুলালু, রবি, ভুট্টা নিতে পারো এই খরিফ এক, সেটা রোপা আমনরা নিতে পারো খরিফাকে, খরিফ 2 নিতে পারো, একটি ত্রিফসলি বিন্যাসের উদাহরণ। সেক্ষেত্রে আউশ রোপা আমন প্রথম বছর করবা, পাট রোপা আমন দ্বিতীয় বছর করবা, ভুট্টা আমন আমন সরিষা তৃতীয় বছর করবা। এইভাবে একটা ত্রিবার্ষিক শস্য পর্যায়ের পরিকল্পনা করতে পারবা। আশা করি আজকে তুমি যে তোমাদের সাথে যে আলোচনা করলাম, সে আলোচনা থেকে আমি 3টা টপিক তোমাদের সাথে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কৃষি অর্থনীতি ও সমবায় অধ্যায়ের যে টপিক, শস্য পঞ্জিকা, শস্য পর্যায় ও ফসল বিন্যাসের যে প্রত্যেকটা আলাদা আলাদা টার্ম, আলাদা আলাদা প্রয়োজনীয়তা, আলাদা আলাদা সুবিধা এবং তাদের অসুবিধা সকলগুলি বিশ্লেষণ করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ক্লাসটা আজকে একটু সময় বেশি নিয়েছি, টপিকগুলি বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো পড়াবো 4th ক্লাস, যেটা কৃষি ঋণ। যে তোমার আব্বুরা বা আমার চাচা আব্বুরা যে কৃষি ঋণ নেয়, তাদের উৎসটা কি, প্রাতিষ্ঠানিক ঋণ আছে, অপ্রাতিষ্ঠানিক ঋণ আছে, কৃষি ঋণের যে কি নিলে কি প্রয়োজনীয়তা আছে, বা ঋণ প্রাপ্তির কিভাবে আবেদন করতে হবে, বা ঋণ পরিশোধের প্রক্রিয়া করতে হবে, এই জিনিসগুলো আমি নেক্সট 4th লেকচারে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি তোমাদেরকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।